and welcome to Radio Ama 88.4 FM এবং সময়টা কিন্তু বলছে ঠিক এই মুহূর্তে 10টা বেজে 3 মিনিট। সো আমি এবং মানে মৌ এবং শান কিন্তু আছি আপনার সাথে, কথা দিয়েছিলাম যে 10টার পরে একটা চমক মানে একটা সারপ্রাইজ নিয়ে থাকবো। সো অবশ্যই আছি আমরা, রাইট? এক্স্যাক্টলি 11টা পর্যন্ত। সারপ্রাইজটা কি মৌ বলেই দাও। সারপ্রাইজ আমি জানি সবাই অনেক অধীর আগ্রহে বসে রয়েছে যে জানার জন্য যে কি আচ্ছা সারপ্রাইজ। আচ্ছা শান, আমরা কিন্তু কিছুদিন ধরে ফেসবুক, ইউটিউব, তারপর হচ্ছে আরো অনেক সোশ্যাল মিডিয়াতে তাহসান খানের একটা ভিডিও দেখছি, রাইট? একটা ডকুমেন্টারি দেখছি। হ্যাঁ আমি তুমি দেখেছি, দেখেছো? আমি right? দেখেছি। আমরা কিন্তু কম বেশি সবাই দেখেছি এটা, রাইট? এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু অনেকেই জানি না যে ডকুমেন্টারিটা আসলে কি নিয়ে, রাইট? ঠিক বলেছো। হ্যাঁ, সো আমরা আমি তো মানে অনেক জানতে ইচ্ছে করছি যে আসলে পরে কি হবে বা কি হচ্ছে, পুরো ব্যাপারটাই কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু সবকিছু আজকে ডিটেইলসে জানতে পারবো এবং বন্ধুদেরকে জানাতে পারবো। এবং এই সব কিছু জানাতে আজকে আমাদের স্টুডিওতে আমাদের গেস্ট হিসেবে রয়েছেন কিন্তু কণ্ঠশিল্পী, মডেল এবং অভিনেতা তাহসান খান। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, খুব ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ। সো ভাই আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কয়েকদিন ধরে আমরা দেখছি যে একটা ডকুমেন্টারির টিজার আমরা প্রমোশনাল মিডিয়াতে দেখতে পাচ্ছিলাম। সো এই ব্যাপারে আমরা জানতে চাচ্ছি যে জাপানিজ কোয়ালিটির শৈল্পিক দিকটা নিয়ে আপনি বেশ গবেষণা করছেন, সো এর ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আপনার এই যে যাত্রাটা, এই যাত্রার ব্যাপারে একটু আমরা জানতে চাচ্ছি। আচ্ছা, এটা একটা টেলিভিশন ডকুমেন্টারি এবং অনলাইনেও এটা প্রকাশ পাবে। জেট্রো নিবেদিত এই ডকুমেন্টারি টাইটেলটা হচ্ছে ফুটস্টেপস অফ ট্যাগোর। ওকে। সো প্রতিপাদ্যটা হচ্ছে এরকম যে 1916 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু জাপান গিয়েছিলেন এবং তার জন্য ওই যাত্রাটা এতই মহত্বপূর্ণ ছিল যে উনি একটা বই লিখেছিলেন কিন্তু জাপান যাত্রী নামে। সো ওই বইটা পড়বার পর আমারও মনে হয়েছে যে আমিও তার পদযাত্রা অনুসরণ করে সেই জায়গাগুলোতে যাব যে জায়গাগুলোতে উনি গিয়েছিলেন। সেই এক্সপিরিয়েন্স গুলো আবারও রিলিভ করব যেগুলো ওনার হয়তো করা হয়েছিল, যেরকম হয়তো সানকেইয়ান গার্ডেনে টি সেরেমনি করা অথবা তাইকেন হাউসে উনি যখন ছিলেন, যে রুমটাতে ছিলেন, আরো যেসব জায়গা তাকে আসলে আন্দোলিত করেছিল সেই ঘটনাগুলো আসলে আমি এক্সপিরিয়েন্স করা। এবং মূল কারণটা হচ্ছে জাপানের সাথে বাংলাদেশের একটা মেলবন্ধন, যেটা আসলে একদিনের না, অনেক বছর পুরনো। বুঝতেই পারছেন 1916 সালে কবিগুরু গিয়েছিলেন এবং জাপানের সংস্কৃতি ঐতিহ্য দেখে মুগ্ধ হয়ে একটা বই লিখেছিলেন এবং তিনি এমন এমন কথা লিখেছিলেন, আপনার বইটা পড়লে বুঝতে পারবেন যে অন্যান্য যে কোনো দেশের চেয়ে জাপানকে উনি একটা মর্যাদার জায়গা দিয়েছিলেন যেটা আসলে অন্য কোনো দেশ তার চোখে ছিল না। সো আমার জায়গাটা হচ্ছে, আমি যেহেতু ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখেছি, আমিও একজন অনেকের মতোই রবীন্দ্রনাথের গুণমুগ্ধ ভক্ত। সো ছোটবেলায় যখন গান শিখতাম তখন তো গানের ভক্ত ছিলাম, বাট আস্তে আস্তে বড় হতে হতে তার লেখারও ভক্ত হয়ে যাই। সো সেখান থেকেই হয় না যে ছোটবেলায় একটা বই হতে পড়েছি, আবার এই বয়সে এসে যখন আবার পড়ি নতুন করে কিন্তু বইটাকে আবিষ্কার করা যায়। যেরকম বইয়ের অনেক কিছু ছিল তখন হয়তো বুঝিনি, যেরকম একটা প্যারা আছে যে উনি দুটো ফুল প্যারা ঘটি বাটি নিয়ে লিখেছেন, উনি এই শব্দটা ইউজ করেছেন। তখন কিন্তু এই প্যারাটা হয়তো স্কিপ করে গিয়েছে, মানে পড়ে গিয়েছে স্কিম করে, যে ঘটি বাটি নিয়ে এত শৈল্পিক ভাবে বলার কি আছে, মানে ইউটেনসিলস, রাইট? সো এবার যখন জাপানে গেলাম, সানকেইয়ান জাপানিজ গার্ডেনে টি হাউস আছে, ওইখানে একটা টি হাউসে রবীন্দ্রনাথ ঠাকুর টি সেরেমনি এক্সপিরিয়েন্স করেছিলেন। ওখানেই যে আমি টি সেরেমনিটা এক্সপিরিয়েন্স করি একই ঘরে। সো যখন টি মাস্টার আমাকে সেই পুরো প্রসেসটা বলছিলেন এবং ইউটেনসিলস নিয়ে আমাকে এক্সপ্লেইন করছিলেন যে যেই পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রটাও কেন ইম্পর্টেন্ট, যেই চামচ দিয়ে নাড়া হচ্ছে সেটা কেন এত ইম্পর্টেন্ট, আমি তখন বুঝতে পেরেছি যে আসলে ওই যে প্যারাগ্রাফ দুটো ছিল আমি তখন হয়তো বুঝিনি আসলে কি বোঝাতে চাচ্ছিলেন। যে আমরা পৃথিবীর আমাদের আশেপাশে সবকিছুতে we have to find our soul in it and we have to respect that. এই কথাটা কিন্তু লেখা পড়ে বোঝা যায়নি, যখন পুরোটা এক্সপিরিয়েন্স করেছি তখন বুঝেছি। আমি একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারবেন। আমরা যখন চা খাই আমরা জাস্ট চায়ের স্বাদটা নেই, ঠিক আছে? কিন্তু জাপানিজ মানুষ তারা ভাবে যে
পুরো ব্যাপারটাই কিন্তু আসলে ইম্পর্টেন্ট। যেই মানুষটা ওই পাত্রটা বানিয়েছেন তিনিও কিন্তু অনেক প্রেম দিয়ে ওই পাত্রটা বানিয়েছেন। যিনি ওই ছাঁকনিটা বানিয়েছেন, যে চামচটা বানিয়েছেন, তিনিও কিন্তু অনেক যত্ন নিয়ে এই কাজটা করেছেন। তিনি তার বেস্ট আউটপুট দিয়ে জিনিসগুলো তৈরি করেছেন। এবং আমরা যে শুধু চাটা খাচ্ছি তা না, আমাদের ওই যে ঘটি বাটি যে শব্দটা ইউজ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ওই ঘটি বাটিটাও আসলে ইম্পর্টেন্ট। এবং ওই পুরো এক্সপিরিয়েন্সের মাঝে শুধু মাচা টি এর স্বাদটা ইম্পর্টেন্ট যে তা না, পুরো এক্সপিরিয়েন্সের মাঝে এই যে এত এত মানুষের যোগ সাজস সেটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটার মাঝে প্রত্যেকটা মানুষের সত্তা বিরাজমান। এই কারণেই এটাকে টি সেরেমনি বলা হয়। দে সেলিব্রেট এভরিওয়ান রিলেটেড টু দ্যাট ওকেশন। সো আমার জন্য ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স যে 103 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর যেই ঘরে বসে যেই সেরেমনিটা উপভোগ করেছেন, আমি আবার আজকে সেই এক্সপিরিয়েন্স করতে পারলাম। এটা জাস্ট একটা বললাম, আজকে 1 ঘন্টায় হয়তো সবগুলো বলতে পারবো না। আমি যে কদিন ছিলাম, অনেকদিন ছিলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি যেটা আসলে ফর মি ওয়াজ কাইন্ড অফ এ লাইফ অল্টারিং এক্সপিরিয়েন্স। যে হয় না যে ছোটবেলায় যখন আমরা শিখি, লার্নিং কি, পার্মানেন্ট চেঞ্জ আফটার অ্যান এক্সপিরিয়েন্স। একটা বয়সের পরে কিন্তু নতুন জিনিস শেখা হয় না। সো আমার জন্য এই বয়সে এসে এই এক্সপিরিয়েন্সটা থেকে অনেক কিছু শেখার ছিল। হোপফুলি ডকুমেন্টারিটা দেখার পরে বাংলাদেশের মানুষও আসলে বুঝতে পারবে যে জাপান থেকে অনেক কিছু শেখার আছে। আর আমি আসলে ভাইয়ার একটা কথা শুনে বুঝলাম যে ওখানে মানে জাপানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে ওরা অনেক বেশি মনোযোগ দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারে অনেক বেশি মনোযোগ এবং অনেক বেশি রেসপেক্ট করে, কাজটাকে ওরা খুব রেসপেক্ট করে, ছোট ছোট কাজ যাই হোক না কেন। অলরাইট, সো খাবারের কথা যখন উঠেছে, আমি একটু ভাইয়ের কাছে জানতে চাই যে ওখানে কোন কোন খাবারগুলো আপনার ভালো লেগেছে বা কোন খাবারের কথা আপনি মাস্ট বলবেন। অ্যাকোয়ার্ড টেস্ট বলে একটা কথা আছে না, যে স্বাদটা আস্তে আস্তে ডেভেলপ করে আপনার সাথে। আপনি শুরুতেই যদি সুশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু ভালো লাগবে না, আস্তে আস্তে অ্যাপ্রিশিয়েট করা শিখতে হবে। কিন্তু জাপানে যে শুধু সুশি, সাশিমি, নিগিরি এগুলো যে খায় তা না, আরো অনেক কুইজিন আছে, অনেক মজার মজার খাবার আছে। আমার যেরকম সবচেয়ে মজা লেগেছে তোরি নাবে। ওরা যেটা করে কি, একটা আপনার সামনেই বয়েলড ওয়াটারের মধ্যে সিদ্ধ করে খাবারগুলো খায়। সো আপনি যেটাকে খেতে চান সেটা বয়েলিং ওয়াটারে দেবেন, তারপরে সিদ্ধ করে খাবেন, ওটা খুবই মজা। আর আছে ইয়াকিতোরি। ইয়াকিতোরি ইজ বেসিক্যালি ফ্রাইড এনিথিং। সো ছোট ছোট ইয়াকিতোরি বার্স থাকে যেখানে হয়তো 5-6 জন বসতে পারে। ওই 5-6 জন মিলে গল্প করতে করতে আপনার সামনেই আপনার কুক রান্না করবে ইয়াকিতোরি। সো অনেকগুলো রাস্তা আছে, ওই রাস্তাতে ধরেন 60-70টা করে ইয়াকিতোরি রেস্টুরেন্ট থাকে, ইয়াকিতোরি বার বলে। অফিসের পরে সবাই ওখানে যে বসে খায়, এত হোলসাম। আমাদের এরকম চায়ের টঙে যে আমরা যে চা খেয়ে গল্প করি, ব্যাপারটা ঠিক ওইরকম। সো ইয়াকিতোরি বারে যে ইয়াকিতোরি খাওয়া ওয়াজ আমার মনে হয় সবচাইতে মজার খাবারের এক্সপিরিয়েন্স। আর সুশি তো ভালো লাগে, আর যেহেতু ওয়ার্ল্ডের বেস্ট সুশির কাছ থেকে, হয়তো ওয়ান অফ দ্য বেস্টের কাছ থেকে সুশি সম্পর্কে জেনেছি, এই জন্য আরো বেশি ভালো লেগেছে। আমি যখন আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা পোস্ট করি যে আমি আমার একজনের কাছ থেকে সুশি এক্সপিরিয়েন্স করছি, সেখানে লিখেছিলাম যে 10 বছরের এক্সপিরিয়েন্স লাগে একজন সুশি শেফ হতে। হ্যাঁ, সো অনেকেই নিচে কমেন্ট করছিল, বাংলাদেশে তো আমরা কমেন্ট করতে খুব ওস্তাদ, যে ভাই 6 মাসেই তো সুশি শেফ হওয়া যায়, আপনি কোত্থেকে শুনছেন এইসব কথা। সো আমি আর জনে জনে তো এসব উত্তর দেওয়া যায় না, এই জন্য এখানেই হয়তো উত্তরটা দিচ্ছি যে আমি যার সাথে কথা বলে জেনেছি, তিনি তো আসলে সুশি সম্পর্কে অনেক বছর ধরে জানেন, 25 বছর ধরে তিনি প্র্যাকটিস করছেন। তার কাছে শুনেছি জাপানে যে কেউ কিন্তু 6 মাসের একটা কোর্স করে কিন্তু সুশি শেফ শব্দটা ইউজ করতে পারে না। আপনি শুধু রাইসটা রোল করতেই শিখতে আপনাকে 3 বছর লাগে, একটা সুশি শেফের আন্ডারে কাজ করতে হয়। মাছ পিক করা, মাছ কাটা, এটা শিখতেও আরো 3 বছর লাগে। সো ওই যে বললাম, ওরা ডেডিকেটেড, কোনো কিছু আসলে হুট করে ওরা করে ফেলে না। ওরা বিশ্বাস করে যে কোনো কিছুতে মাস্টার হতে গেলে অনেক সময় দিতে হবে। সো 10 বছর যারা ওই প্রশিক্ষণটা নিয়ে কাজ করতে করতে প্রশিক্ষণ নেয়, অ্যাপ্রেন্টিসশিপ, তাদেরকে আসলে শেফ বলা হয়, তার আগে কাউকে শেফ বলা হয় না। সো ওই কারণেই মানে অনেক কিছু শেখার আছে বলি না, তার মধ্যে এটা একটা যে আমাদের দেশে এখানে যেটা হয়, আমি খেয়াল করেছি, কেউ অল্প একটু ভাইরাল হয়ে গেলাম অথবা একটু নামডাক হয়ে গেল মানে আমি এই বিষয়ে খুব বিজ্ঞ হয়ে গেছি, আসলে কিন্তু তা না। যে কোনো বিষয়ে বিজ্ঞ হতে গেলে অনেক বছরের সাধনার প্রয়োজন। সেটা আমার মনে হচ্ছে যে
আমাদের দেশের মানুষের শেখার আছে জাপান থেকে। যে দুটো জিনিস বললাম কিন্তু অলরেডি, একটা হচ্ছে যে ডেডিকেশন, প্রথমে যেটা বললাম, আরেকটা হচ্ছে যে সময় দেয়া, দিনের পর দিন চর্চাটা করে যাওয়া, পেশেন্সটা। তো টি সেরিমনির গল্প বা এই যে খাবার গল্প থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে জাপানিজরা অনেক কোয়ালিটির দিকে বা ওদের শৈল্পিক যে চিন্তা ভাবনা এটা সোল রিলেটেড, রাইট? সো আমি জানতে চাচ্ছি যে আপনার এই কাজের টাইমে এই সোল রিলেটেড ব্যাপার বা পুরো শৈল্পিক দিকটার সাথে কোনো গল্প জড়িত আছে যেটা আপনাকে হয়তো বা খুব ভালোভাবে মানে নাড়া দিয়েছে বা মনে হয়েছে? অনেকগুলো গল্প আছে। হয় কি, মানে এই পুরো জার্নিতে আমি এমন এমন মানুষের সাথে কথা বলেছি যারা আমার চেয়ে অনেক জ্ঞানী, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। হয়তো এই 22 মিনিটের ডকুমেন্টারিতে তার খুব ক্ষুদ্র অংশ প্রকাশ পাবে। সো আমার মনে হয় যে আমি কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো। সো কোনটা নিয়ে বলবো? আমি একজন বনসাই মাস্টারের সাথে সময় কাটিয়েছি, কোবায়াশি সেন্সি। সো আপনি যদি TripAdvisor বা কোথাও recommended place to visit in Tokyo দেন, দেখবেন যে টপ 3-4 এর মধ্যে আসবে বনসাই মিউজিয়াম। সেটা হচ্ছে ওনার মিউজিয়াম। উনি প্রায় 30 বছরের বেশি সময় ধরে বনসাই তৈরি করার চর্চা করে যাচ্ছেন, এবং ওনাকে বলা হয় উনি পৃথিবীর সবচাইতে মেধাবী বনসাই মাস্টার। ওনার এক একটা বনসাইয়ের প্রাইস $1 মিলিয়ন উপরে। অ্যান্ড শুধু টাকা দিয়ে তো জাজ করা যায় না। ওই বনসাইগুলোর সামনে যদি আপনি কতক্ষণ বসে থাকেন, আপনার মনে হবে আপনি আসলে ক্ষুদ্র একজন মানুষ। ওদের যে প্রচেষ্টা, যে আমরা কি বলবো, এটা একটা গার্ডেনিং, বাগান করা, এটা নিয়ে এত মাতামাতির কি আছে, তাই না? তো বাগান করা, এখন একটা ছোট একটা গাছের দাম কেন $1 মিলিয়ন হবে, এবং এটাকে কেন এত মানে সেলিব্রেট করতে হবে? তো এখানে ফিলসফিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি হয়তো ওনার মতো সুন্দর করে বলতে পারবো না, কিন্তু ফিলসফিটা হচ্ছে যে সাধনাটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন আমাদের, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনটাকে সেলিব্রেট করতে হবে সৌন্দর্যের মাধ্যমে, এবং যাই করব সেই কাজের মাঝে আমার সত্তাটাকে ঢুকিয়ে দিতে হবে। তো উনি বলেন যে আমি যখন একটা বনসাইকে পরিচর্যা করি প্রতিদিন, আমি আসলে আমারই একটা অংশ তার মাঝে দিয়ে দিচ্ছি। আমি তার প্রতিটা পাতা চিনি, আমি প্রতিটা কাণ্ড চিনি, আমি প্রতিটা পাথর চিনি যার উপরে বনসাইটা দাঁড়িয়ে আছে। সো সে একটা খুব সুন্দর কথা বলেছে যে আমি যখন পিকাসোর গার্নিকা পেইন্টিংটা দেখি, আমার মনে ছিল ওর সাথে আমার অনেক মিল, কারণ ওর প্রতিটা স্ট্রোকে আমি পিকাসোর সাফারিং দেখেছি, পিকাসোর সত্তাকে দেখেছি। এটা কিন্তু কোবায়াশি সেন্সি বলছেন, বলে যে ওর সাথে আমার মিল হচ্ছে, আমিও যখন আমার বনসাইগুলো তৈরি করি, ওর প্রতিটা পাতায়, প্রতিটা স্ট্রোকে আমি যখন এটাকে প্রুন করি, আমি কিন্তু আসলে আমার সত্তাটা ওর মাঝে দিয়ে দেই। সো আমার কাছে বনসাই, তার সাথে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা কথা বলার আগে জাস্ট একটা বাগান করা গাছ বলেই আমি হয়তো ভাবতাম, কিন্তু তার সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, এবং শুধু ওনার ব্যাপারে না, জাপানের সবাই তার কাজে তার সত্তাটা দিয়ে দেন। বোঝাতে পারলাম? তারা বিশ্বাস করে যে পৃথিবীর সবকিছুকে শ্রদ্ধা করতে হবে, কারণ সবকিছুর মাঝে সত্তা আছে। কিরকম? ধরেন আমি এই মুহূর্তে যে এই মাইক্রোফোনের সাথে আমার যোগসাজশ, এই মাইক্রোফোনটাকে আমার শ্রদ্ধা করতে হবে। কেন? এই মাইক্রোফোনটার কারণে কিন্তু আজকে হয়তো কয়েক লক্ষ মানুষ এই কথাগুলো শুনতে পারছে। সো আমি যদি এই মাইক্রোফোনটাকে শ্রদ্ধা না করি, তাহলে আমার কাজটাকে আমি শ্রদ্ধা করলাম না। সো মানে এই কথাগুলো শুনতে শুরুতে একটু অদ্ভুত লাগবে, যেহেতু আমরা আমাদের দেশের ভ্যালু সিস্টেম, আদর্শ একরকম, আর ওদের দেশে আরেক রকম। কিন্তু একটু যদি চিন্তা করেন, দেখবেন যে এইভাবে যদি আমরা চিন্তা করি, আমাদের আশেপাশের সবকিছুকে আমরা শ্রদ্ধা করতে পারবো। আমাদের দেশে দেখবেন যে আমরা মানুষকেই শ্রদ্ধা করি না, হয়তো প্রতিনিয়ত একে অপরকে খারাপ কথা বলছি, সুযোগ পেলেই আমরা হেয় প্রতিপন্ন করছি। কিন্তু জাপানে দেখবেন সবাই সবাইকে এই যে শ্রদ্ধা করছে, দেখা হলে এত বিনয়। এটার কারণ হচ্ছে তারা তাদের বিশ্বাসটা এরকম যে সবকিছুকে শ্রদ্ধা করতে হবে। সেটা হতে পারে আপনার খাবারের চামচ, এই চামচটা না থাকলে আপনি হয়তো সুন্দর করে খেতে পারতেন, অথবা চপস্টিক, অথবা এই মাইক্রোফোনটা, যেই মাইক্রোফোনটা না থাকলে হয়তো মানুষ আমার কথাগুলো শুনতে পারতো না। সো আমি অল্প কদিনে এত কিছু শিখেছি, তার মধ্যে এই যে বললাম ডেডিকেশন, তারপরে এই এখন যেটা বললাম রেসপেক্ট, শ্রদ্ধা করা। শুধু মানুষকে তো শ্রদ্ধা করতেই হবে, কিন্তু আশেপাশের সবকিছুকে। যেরকম আরেকজন মানুষের সাথে আমি কথা বলেছি, কেঙ্গো কুমা, যারা এই শো দেখছেন, আর্কিটেক্ট অথবা আর্কিটেকচারে পড়ছেন, তারা অবভিয়াসলি কেঙ্গো কুমার নাম জানেন। তিনি পৃথিবীর
one of the top architects of this generation, না একদম মানে of all time বলা হয়। সো উনি বলেছেন যে আমি যখন আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে চিন্তা করি আমি নেচারকে কখনো এমন কিছু করব না যাতে মনে হয় আমি শ্রদ্ধাটা খর্ব হচ্ছে, আমার সবসময় নেচারকে শ্রদ্ধা করতে হবে। উনি বলে যে এঙ্গাওয়া ভেবে আমি কিন্তু কাজ করি, যেন আমি ঘরের ভেতরে যেন নেচারকে খুঁজে পাই, সেটা আমি কাজ করি। সো উনি ওনার ছোট ছোট কাজ দেখিয়েছেন আমাকে। উনি এবার টোকিওর ন্যাশনাল স্টেডিয়াম গুলো বানাচ্ছেন অলিম্পিকের জন্য, সেটা ডিজাইন দেখালেন যে কিভাবে করে আসলে প্রকৃতিকে সম্মান জানিয়ে উনি কনস্ট্রাকশনটা করার চেষ্টা করেন। মানে আমাদের চিন্তাটা দেখেন, আমরা চিন্তা করছি ব্যবসায় মুনাফা করতে হবে, রাইট? তাই আমরা কি করছি, প্রকৃতির অনেক ক্ষতি করছি। আমাদের ট্যানারি বলেন অথবা যে কোনো ফ্যাক্টরিতে আমরা কিন্তু খুব একটা চিন্তা করছি না, কিন্তু ওরা কিন্তু প্রত্যেকটা জায়গায় চিন্তা করছে। এখানটাই হচ্ছে জাপানিজ উৎকর্ষতা আমার যেটা মনে হয়। ওরা শুধু মুনাফার জন্য কাজ করে না, ওদের ধ্যান ধারণা হচ্ছে সবকিছুকে শ্রদ্ধা করতে হবে এবং প্রকৃতিকে শ্রদ্ধা করে আমার কাজটা এগিয়ে নিতে হবে। সো আমি যদি কথা বলতে থাকি কথা বলতেই থাকবো, কারণ লাইফ অল্টারিং এক্সপিরিয়েন্স, মানে একটা এক্সপিরিয়েন্স হয় না যেটাতে আমি এক্সপিরিয়েন্স করলাম ভুলে গেলাম, আর কিছু এক্সপিরিয়েন্স হয় যেগুলো আসলে আপনার ধ্যান ধারণা বদলে দেয়। সো আমার এই যে কদিন ছিলাম জাপানে, আমার এরকম অনেকগুলো মানুষের সাথে কথা হয়েছে। তো আমি যদি কথা বলতে থাকি বলতেই থাকবো, আপনাদের প্রশ্ন করা হবে না। আচ্ছা শান, আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যাই, কারণ আমরা লাইভ থেকে ঠিক এই মুহূর্তে বিদায় নিব, বাট একদম কম সময়ের জন্য একটা ব্রেকে যাব। ফিরছি একটু পরে, কোথাও যাবেন না, সাথেই থাকুন, কারণ আছি কিন্তু আমাদের সাথে আমাদের গেস্ট হিসেবে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী, মডেল এবং অভিনেতা তাহসান খান। সো আমরা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি একদম। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আর যেহেতু বলছিলাম সারপ্রাইজ নিয়ে থাকবো, অ্যান্ড সারপ্রাইজ নিয়ে এখনো আছি, কথা হচ্ছিল, আড্ডা হচ্ছিল, অ্যান্ড জাপানের অনেক ইন্টারেস্টিং গল্প আমরা শুনছিলাম। এবং আমরা কিন্তু আসলে হচ্ছে জাপানে রবীন্দ্রনাথের পথে নতুন যাত্রী তাহসান, মানে এই ডকুমেন্টারি নিয়ে আসলে কথাবার্তা বলছিলাম। এক্স্যাক্টলি, এন্ড অনেক কিছু জেনেছি আমরা, লাইক যে শ্রদ্ধাশীল থাকার ব্যাপারটা কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে অনেক খামখেয়ালি করি। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার বুঝলাম যে মোটামুটি ভালো বা চলে এরকম কিছু তাদের কাছে না, যে আমারটা বেস্ট হতে হবে, সব থেকে ভালো হতে হবে, এরকম একটা তত্ত্ব নিয়ে তারা চলে, রাইট? ওকে, সো ভাইয়ার কাছে জানতে চাইবো যে জাপানে তো ঘুরেছেন, রাইট? সো কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়েছে এবং সেখানে ট্রান্সপোর্ট বা রেল যোগাযোগ বা কোন যোগাযোগ মাধ্যমে ঘোরা হয়েছে? জাপানের অনেক জায়গায় গিয়েছি, বাট যেহেতু যোগাযোগের কথাই বললেন, বুলেট ট্রেন হ্যাজ টু বি দ্য হাইলাইট। কারণ আমরা ছোটবেলা থেকে বুলেট ট্রেনের নাম শুনেছি, কিন্তু এইবারই প্রথম বুলেট ট্রেনে চড়ার সুযোগ হয়েছে। এটা একটা আনবিলিভেবল একটা মানে অ্যাচিভমেন্ট একটা দেশের জন্য। নট অনলি দ্য স্পিড তো আছেই, 320 কিলোমিটার/আওয়ারে ট্রেন ছুটছে, এটা ঠিক আছে, কিন্তু আমার কাছে যেটা সবচাইতে বেশি আশ্চর্যজনক লেগেছে যে নিয়মানুবর্তিতা, মানে সরি সময়ানুবর্তিতা, রাইট? মানে একটা দেশ কিভাবে এতটা মানে পাংচুয়াল হয়, এটা অসম্ভব ব্যাপার। ধরেন বছরে মনে হয় কোটিরও বেশি যাত্রা করে, অনেকগুলো, সো ট্রিপের সংখ্যা কোটিরও বেশি। এক বছরে এই যে এতগুলো ট্রিপ হয়, গড়ে কত সেকেন্ড ডিলে হয় বলতে পারেন? সেকেন্ড বলেছি, কিন্তু মিনিট বলিনি, ঘন্টা বলেছি। গড়ে 24 সেকেন্ড ডিলে হয়। 1 কোটি ট্রিপ, তার মাঝে গড়ে 24 সেকেন্ড ডিলে হয়। তার মানে আপনার যদি 11টা 10-এ ট্রেন ছাড়ার কথা, তাহলে 11টা 10 24 সেকেন্ড গড়ে হয়তো আগে পিছে হবে। সো ইউ ক্যান ইমাজিন যে, এবং যখন ট্রেনটা পৌঁছানোর কথা ওই রকমই গড়ে 24 সেকেন্ডের ডিলেতে হয়তো পৌঁছাবে। সো মানে আমার কাছে যেটা মনে হয় যে পাংচুয়ালিটি ইজ আ গুড ভ্যালিউ, কিন্তু ওরা এটাকে একটা মানে
এমন জায়গায় নিয়ে গেছে, এটা আমি পৃথিবীর অন্য কোথাও আসলে, আমি তো অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে, এটা এক্সপিরিয়েন্স করিনি। আনবিলিভার। সময় নিয়ে যেহেতু কথা হচ্ছে, আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি সিটিজেন ওয়াচ ফ্যাক্টরিতে গিয়েছিলাম। সো স্টেট অফ দি আর্ট ফ্যাক্টরি, আমি জানি না ডকুমেন্টারিতে পুরোটা তো হয়তো দেখানো যাবে না, একেবারে যেই জায়গা ফ্যাক্টরির ভেতর পর্যন্ত যখন গিয়েছি তখন অনেক কিছু শুনেছি তাদের সম্পর্কে। সো আমাদের সবার ধারণা হচ্ছে বেস্ট ওয়াচেস আর মেড ইন সুইজারল্যান্ড, রাইট? সুইস ওয়াচেস আর ভেরি এক্সপেন্সিভ। ব্র্যান্ডের নাম বলবো না, সবাই যখন দামি ঘড়ি কেনার চেষ্টা করে তখন কিন্তু সুইস ঘড়ি বলে, কিন্তু আমরা কিন্তু জানি না যে দ্য মোস্ট অ্যাকিউরেট ওয়াচেস আর মেড ইন জাপান। দ্য মোস্ট অ্যাকিউরেট মিনিং যে ঘড়িগুলো আমরা ব্যবহার করি সবই কিন্তু সময় হারায়, বছরে একটা সময় কিন্তু তারা হারায়, কিন্তু Japanese citizen watches, they have been proven, it has been proven যে ওদেরটা সবচেয়ে কম সময় হারায় বছরের পর বছর, and they have really expensive watches, at the same time they have affordable watches too, but the level of dedication that they put in making the watches, কারণ all of these are handmade. So আমি অনেক একজনের সাথে কথা বলেছি, তার নামটা এখন মনে করতে পারছি না, উনি জাপানের প্রেসিডেন্টের কাছ থেকে মেডেল পাওয়া, তিনি জাস্ট একজন ঘড়ির কারিগর, কিন্তু তিনি এত নিখুঁতভাবে এত বছর ধরে ইয়ে করছেন যে জাপানের প্রেসিডেন্ট তাকে একটা ন্যাশনাল অনার দিয়েছেন, কারণ তারা মনে করে যে এত বড় একটা যে ফ্যাক্টরি, এখানে আসল কাজগুলো কে করছে, ওই মানুষগুলোই করছে, তাদের হাতের কাজের কারণেই কিন্তু এত বড় বড় ব্র্যান্ড তৈরি হচ্ছে জাপানিজ। মেড ইন জাপানটা হ্যাজ বিকাম সাচ এ বিগ ফ্যাক্ট থ্রু দ্য ওয়ার্ল্ড। সো এই মানুষগুলোকে কিন্তু তারা সম্মান দিতে পারে। সো আমাদের দেশেও কিন্তু এই ব্যাপারটা থেকে শেখার আছে। আমাদের দেশ কিন্তু দাঁড়িয়ে আছে RMG সেক্টরের উপর, ইন মেনি ওয়েজ আরো অনেক সেক্টর আছে, কিন্তু এটা একটা বড় সেক্টর। কিন্তু আমাদের দেশে যারা শ্রমিক তারা কি সেই পরিমাণ শ্রদ্ধা পাচ্ছে? আমাদের দেশের RMG সেক্টরে যেই শ্রমিকেরা সবচেয়ে ভালো কাজছে তারা কি সেই ন্যাশনাল অনারটা পাচ্ছে? হয়তো পাচ্ছে, হয়তো আমরা সবাই জানি না, হয়তো প্রচারটা সেই লেভেলে হচ্ছে না, বাট আমাদের দেশে হচ্ছে, কিন্তু ওই লেভেলে হচ্ছে না যে মানে একদম ন্যাশনাল হিরো হিসেবে তাদেরকে ট্রিট করা হচ্ছে, তাদের কারণে ওই জায়গাটায় আমাদের দেশটা পৌঁছাতে পারছে। সো বারবার বলছি, আমি অল্প কদিনে এত কিছু শিখেছি যে আই ক্যান স্টপ টকিং অ্যাবাউট জাপান। আচ্ছা, ওদের এখান থেকে আমার জানতে ইচ্ছে হচ্ছে যে ওদের ম্যানুফ্যাকচারিং যে মানে দক্ষতা, এটা ওরা মানে মেইনটেইন করার ব্যাপারে কি রকম কাজ করে থাকে? ওদের একটা ফিলসফি আছে, কাইজেন ফিলসফি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা সারা পৃথিবীতে রেপ্লিকেট হচ্ছে। ওরা ভাবে যে আমরা সবসময় ইমপ্রুভ করতে পারি, এই চেষ্টাটা তারা করে যায় এবং সব ফ্যাক্টরিতে ওরা চেষ্টা করে। আর আমি সিটিজেন ফ্যাক্টরিতে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা সব বেস্ট কোয়ালিটি বানাতে চান কেন, যাই বানাতে চান, সেটা ঘড়ি হোক, কলম হোক, গাড়ি হোক, সবকিছুতে বেস্ট কোয়ালিটি। যেমন আমরা কিন্তু ভাবি, যেমন গাড়ি যদি আপনাকে কেনার কথা বলা হয়, আপনি কিন্তু বলবেন যে মেড ইন জাপান গাড়ি হলে কিনবো, নাহলে কিনবো না। আপনাকে যদি খুব সস্তা গাড়িও দেওয়া হয়, অথবা বাংলাদেশে আপনাকে যদি একদম জার্মান সবচেয়ে টপ গাড়িও দেওয়া হয়, আপনি কিন্তু বলবেন যে বাংলাদেশের নাম জাপানিজ গাড়ি বেস্ট। সো সবকিছুতে এই কেন আমি জিজ্ঞেস করেছিলাম, এত সুন্দর একটা অ্যান্সার পেয়েছিলাম, আমি ভুলবো না কথাটা কখনো। বলেছিল যে দেখো, আমরা তো ওয়াটার লকড, আমাদের বাইরের দেশের সাথে যোগাযোগ রাখতে পারতাম না আগে। আমরা আমাদের যেটা করতে হতো, ইন্টারন্যাশনাল ট্রেড বেশি ছিল না বলে আমরা নিজেরাই নিজেদের জন্য সবকিছু বানাতাম। সো আমি হয়তো একটা প্রোডাক্ট বানাচ্ছি, আমার প্রতিবেশী আরেকটা প্রোডাক্ট বানাচ্ছে, আমার পাশের গ্রামের মানুষ, শহরের মানুষ আরেকটা জিনিস বানাচ্ছে। সো আমরা কিন্তু একে অপরকে আমাদের প্রোডাক্টগুলো সেল করতাম। সো আমরা কিন্তু কখনোই আমার ফ্যামিলি মেম্বার, প্রতিবেশী, আমার আশেপাশের লোকজনকে খারাপ জিনিস বিক্রি করবো না। সো আমরা সবসময় চেষ্টা করুন আমি বেস্টটা তৈরি করে তাদের দেবো, সেও বেস্টটা তৈরি করে আমাকে দেবে। সো আমরা ভাবি যে আমার দেশের এই জাপানের প্রতিটা মানুষই আমার ফ্যামিলি মেম্বার, প্রতিটা মানুষই আমার আপন, আমি কিন্তু তাদেরকে খারাপ কিছু দিতে পারবো না। সো এখান থেকে যখন কথাটা শুনছিলাম, তখনই বাংলাদেশের এই ভেজাল খাদ্য দ্রব্য নিয়ে অনেক নিউজ আসছিল। সো আমি চিন্তা করছিলাম যে এটা যদি বাংলাদেশের প্রতিটা মানুষকে শেখাতে পারতাম কোনোভাবে, আমরা যে আমি আমার এখনকার মুনাফার জন্য হয়তো ভেজাল দিয়ে খাদ্য দ্রব্য বিক্রি করছি, অনেক লাভ করে ফেলছি, কিন্তু আমি তো আসলে কার ক্ষতি করছি? আমি তো আমার দেশের মানুষের ক্ষতি করছি। সো দেশপ্রেমটা কি? দেশপ্রেমটা কি মাটির জন্য প্রেম? দেশপ্রেম তো আসলে মানুষের জন্য প্রেম, আমার দেশের মানুষের জন্য প্রেম। আমার দেশের মানুষ যখন সাফার করছে তখন কষ্ট পাওয়া, আমার দেশের মানুষের
খারাপ কিছু করবো না, এটা চিন্তা করা। সো আমি সেই যখন কথাগুলো বলছিল যে আমরা বেস্ট কোয়ালিটি বানাতে চাই বিকজ আমার দেশের সব মানুষকে আমি ফ্যামিলি ভাবি, আমার তখন মনে ছিল এই কথাটা যদি বাংলাদেশের প্রতিটা মানুষকে শোনাতে পারতাম। ডকুমেন্টারি তো 22 মিনিটের, সো এতগুলো জ্ঞানী মানুষের এতগুলো কথা কিন্তু হয়তো পাওয়া যাবে না। এই জন্য আমি ইন্টারভিউগুলোতে যত পারছি এই কথাগুলো বলছি, কারণ দিস হ্যাজ চেঞ্জড মি। আমার মনে হচ্ছে আমাদের পৃথিবীতে আমরা সবাই ফ্লড, আমাদের ভালো আছে খারাপ আছে, কিন্তু ওরা যেটা বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, মানে কাইজেন যেটা বলে, আমাকে প্রতিনিয়ত বেটার হতে হবে, আমার সত্তাকে বেটার হতে হবে, আমার কাজে আমার বেটার হতে হবে, তাহলে আসলে আমার জীবনটা সার্থক হবে। আচ্ছা, রবীন্দ্রনাথও তো জাপানে গিয়েছিলেন, আপনিও ঘুরে আসলেন। সো ওই টাইমে জাপান অ্যান্ড এই টাইমে জাপানের মধ্যে কি কোনো পার্থক্য চোখে পড়েছে? কারণ আপনি বই পড়েছেন, Definitely পড়েছে। বই পড়ার পরে মাথায় অবশ্যই আমি যখন একটা বইটা image পড়েছি, ছিল। রবীন্দ্রনাথ তো জাহাজে করে যান এবং ওখানেও ওনার বুলেট ট্রেন ছিল না ওই সময়। So ওনার যাত্রা পথটা ছিল মন্থর, ওনার যাত্রার গতি ছিল মন্থর। আমার যাত্রার গতি ছিল কিন্তু খুবই ফাস্ট, সেটা বুলেট ট্রেনেই হোক অথবা আমাদের যে লাক্সারি এসইউভিতে আমাদেরকে এক স্টেট থেকে আরেক স্টেটে নেওয়া হচ্ছিল। আমার যাত্রা পথ কিন্তু আবার প্লেনে, আমি তো আর জাহাজে যাইনি। সো আমি কিন্তু লাক্সারি ট্রাভেলের মাঝে ছিলাম এবং খুব ফাস্ট পেস। কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন কিন্তু খুব কঠোর একটা জার্নি, জাহাজে করে এত দূর যাওয়া, যেখানে ঝড়ের কবলে তিনি পড়েছিলেন, উনি কিন্তু পিছপা হননি। সো ওনার জন্য যাত্রাটা এই দিক থেকে ডিফারেন্ট ছিল। এবং আরেকটা কারণ ডিফারেন্ট ছিল, যখন মন্থর গতিতে আপনি বসে থাকবেন তখন কিন্তু আপনি ভাবতে সময় পাবেন, তখন কিন্তু আপনার লেখার এক ধরনের স্পৃহা থাকবে। কিন্তু আপনি যখন খুব দ্রুত গতিতে চলবেন আপনি কিন্তু খুব লিখতে পারবেন না। সো আমি কিন্তু যে কদিন ছিলাম আমি লিখেছি, আমি গান লিখেছি, কিন্তু আমি কিন্তু বই লেখার মতো সুযোগ পাইনি। বাট আমার মনে হচ্ছিল যে আমি যদি এই যাত্রাপথে একটা বই লিখতে পারতাম। সো আমার যে গতি ছিল কাজের এবং এত এত জায়গায় যেতে হয়েছে, আমি বই লিখতে পারিনি, বাট আমি বেশ কয়েকটা গান লিখতে পেরেছি। সো ওনার সাথে আমার যাত্রার যেই মিলটা, যে আমরা দুজনই লিখেছি, কিন্তু অমিল যেটা হচ্ছে ওনার যাত্রাপথের গতি ছিল মন্থর, আর আমার যাত্রাপথের গতি ছিল বেশ বেশ আচ্ছা, উনি যদি এখন এই সময় যদি জাপানে যেতেন কি মনে হয়, মানে কি চিন্তা করতে পারতেন? জাপানের অনেক কিছু বদলে গেছে, আবার অনেক কিছু একই রকম আছে। তাদের ভ্যালিউ সিস্টেমের এই ব্যাপারগুলো, যে কাজের প্রতি শ্রদ্ধা, সবার প্রতি শ্রদ্ধা, এই ব্যাপারগুলো কিন্তু একই আছে। কিন্তু টেকনোলজির কারণে, প্রযুক্তির অগ্রযাত্রার কারণে আবার অনেক কিছু বদলে গেছে। সো উনি যদি এখন যেতেন, উনি যদি আকিহাবারায় যেতেন, উনি খুবই আশ্চর্য হতেন। আকিহাবারা হচ্ছে ইলেকট্রনিক্স টাউন, যারা অ্যানিমে পছন্দ করে তাদের কাছে আকিহাবারা হচ্ছে পিলগ্রিমেজের মতো, যেতেই হবে জীবনে। সো আমার আকিহাবারাতে অনেকবার যাওয়া হয়েছে, আমি এমন এমন জিনিস দেখেছি যেটা আসলে অবিশ্বাস্য। আপনারা বললে বুঝবেন কিনা জানি না, আপনারা কখনো নিনটেন্ডো গেম বয় অথবা জেলডা এগুলোর নাম শুনেছেন? এটা হচ্ছে যে মানে ক্লাসিক ভিডিও গেমস, হ্যান্ডহেল্ড। ছোটবেলায় আমরা প্রথম বিদেশ থেকে কেউ যদি এগুলো আনতো, আমরা মানে খুশিতে আত্মহারা হয়ে যেতাম। সো ওই সময়কার গেমগুলো এখনো বিক্রি হচ্ছে। একটা স্টোরে গিয়েছিলাম, সেই স্টোরে সব ক্লাসিক গেমস গুলো বিক্রি হচ্ছে। তো আমি দেখলাম যে একটা নিনটেন্ডো গেম বয়, আমি হয়তো আমার বয়স যখন 10 তখন আমি হয়তো প্রথম দেখেছিলাম, সেটা এখন বিক্রি হচ্ছে এন্ড স্টিল ফাংশনিং। আমার মনে আছে আমার বড় ভাই আমেরিকাতে পড়তে গিয়েছিলেন, নিনটেন্ডো নিয়ে এসেছিলেন পুরো কনসোলটা, ওই কনসোলটা এখনো বিক্রি হচ্ছে গেমস গুলো সহ, এন্ড ইউ ক্যান বাই ইট এন্ড ইউ ক্যান প্লে ইট। সো ব্যাপারটা খুবই নর্মাল মনে হবে, কিন্তু আসলে নর্মাল না। 30-40 বছর আগের গেমস ম্যানুফ্যাকচার, সেটা এখনো বিক্রি হচ্ছে এই স্টোর গুলোতে। প্রাইস অনেক বেশি, কারণ এগুলো তো কালেক্টেবল হয়ে গেছে। সো এই হ্যান্ডেল গেম আগে হয়তো যেটা হয়তো $100 ছিল, সেটা এখন হয়তো $1000-2000 বিক্রি হচ্ছে। কারণ ওরা যেটা মনে করে যে পুরনো জিনিস সের প্রতি এক ধরনের অ্যাটাচমেন্ট ওদের আছে, ওরা সংগ্রহ করতে চায়। যেরকম আমি একজন কাতানা মাস্টারের কাছে গিয়েছিলাম, যারা কাতানা মানে হচ্ছে সোর্ড, তলোয়ার। সামুরাইদের জন্য যারা কাতানা বানাতো, মাসামুনি ফ্যামিলি। সো তার 24তম বংশধর, তার সাথে আমার কথা হয় এবং তার কাছ থেকে আমি একটা কাতানা পাই। সো তিনি আমাকে দেখাচ্ছিলেন
তার পুরনো কাতানাগুলো অথবা তার 24 জেনারেশন আগের পূর্বপুরুষ যে কাতানা বানিয়েছেন অথবা 15 জেনারেশনের আগে কাতানা, সেগুলো তিনি হয়তো বিক্রি করেনি, জাস্ট রেখে দিয়েছেন। সো মানে আমি খেয়াল করছি সবাই পুরনো জিনিসের প্রতি তাদের খুব একটা আকর্ষণ, কোনো কিছুকে তারা ফেলে দেয় না। ঐতিহ্য নিয়ে অনেক রকম ঐতিহ্য, ও মাই গড। তিনি যখন বলছিলেন, আপনি চিন্তা করেন, আমরা হয়তো মাসামুনে শব্দটা জানি না, কিন্তু জাপানিজ প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুল থেকে কিন্তু মাসামুনে শব্দটা পাঠ্যপুস্তকে পড়েছে। কারণ মাসামুনে মানে হচ্ছে যে এমন একটা ফ্যামিলি যারা মানে সোর্ড তৈরিতে মানে পৃথিবী বিখ্যাত। সামুরাইরা তাদের সোর্ড ইউজ করা মানে সামথিং। সো সেই বংশধর একজন আমাকে সোর্ড মেকিং দেখাচ্ছেন, এবং তার ছেলে হয়তো আর এই ফিল্ডে থাকবে না। হি ইজ দ্য লাস্ট ওয়ান ইন হিজ ফ্যামিলি, 24 জেনারেশন পর সে অন্য কাউকে শিখিয়ে যাচ্ছে, কিন্তু তার ফ্যামিলি এই শেষবারের মতো মাসামুনে টাইটেলটা ইউজ করবে। কারণ হচ্ছে তার ছেলে অস্ট্রেলিয়াতে চলে গেছেন এবং অপেরা সিঙ্গিং করবেন। তার কথা হচ্ছে যে এখন আসলে আমরা সেই সুযোগটা নেই যে আমরা আসলে কাতানা তৈরি করে আমরা আসলে সেই ল্যাভিশ একটা লাইফ লিড করবো। এখন প্রযুক্তির কারণে সবাই দে ওয়ান্ট আ বেটার লাইফ, আ গ্লোবাল লাইফ। সো তিনি কিন্তু আঁকড়ে ধরে আছেন, কিন্তু ওই যে বললাম কিছু জিনিস বদলে গেছে। কিছু কিছু জায়গায় এই আর্ট ফর্মটা থাকবে, কিন্তু হয়তো ফ্যামিলিতে থাকবে না। সো আমার কাছে মনে হচ্ছিল উনি যখন লাস্ট ওনার কাতানাটা আমাকে বের করে দিচ্ছেন যে মাসামুনের 24 জেনারেশন, উনি বলেছেন এই কাতানাটা প্রত্যেক জেনারেশন কয়েকটা করে বানায়, তোমাকে আমি এইটা দিচ্ছি। সো আমি যখন কিন্তু ও মাই গড, দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দিস মোমেন্ট ইজ, এই জিনিসটা is priceless. So এবং তিনি যেভাবে করে বলছিলেন যে how do you forge a katana, it's not a knife. Knife বানানোর forging material এবং katana is totally different. Katana is like indestructible. মানে সামুরাইরা ইউজ করতো, এটা কিন্তু জাস্ট মানে ছুরি না, your life depended on it. So সবার সাথে কথা বলতে গিয়ে মানে নতুন নতুন যে ব্যাপারগুলো শিখেছি, তার মধ্যে এটা আরেকটা ছিল, পুরনোকে শ্রদ্ধা করা এবং আঁকড়ে ধরে রাখা। আচ্ছা, তো ভাইয়া দেখা গেছে যে আপনি তাহলে জাপানের হচ্ছে অনেক শহরেই তো ঘুরেছেন, রাইট? সো এছাড়া আর কোন কোন শহরে ঘোরা হয়েছে এবং সেখানে কাদের কাদের সাথে কথাবার্তা হয়েছে? আমার টোকিও থেকে ইয়োকোহামা গিয়েছি, ইয়োকোহামা ছাড়া কিয়োটো গিয়েছি। কিয়োটো ইজ সো বিউটিফুল। কিয়োটোর কিছু জায়গায় মানে ছবির মতো মানে, আর যারা ট্রাভেল করতে পারেন আমি বলবো যে চেরি ব্লসমস দেখতে লাইফে একবার জাপানে যাওয়া উচিত। আমি খুবই লাকি ছিলাম, আমরা ফেরত আসার 2 দিন আগে চেরি ব্লসম শুরু হয়েছিল। সো আই গট টু এক্সপিরিয়েন্স দ্যাট। এত সুন্দর মানে, আর সবকিছু এত ছিমছাম, এত পরিষ্কার। আমি এত পরিষ্কার শহর পৃথিবীতে হতে পারে, আর মানুষগুলো এত ভদ্র, নম্র, মিষ্টভাষী। আর হয় কি, আমি তো অনেক দেশের পাবলিক ট্রান্সপোর্টেশন দেখেছি, তো স্টেশন দেখেছি। এখানে জাপানে সবাই লাইনে হাঁটে। ধরেন আপনি স্টেশনে ঢুকছেন বা স্টেশন থেকে বেরোচ্ছেন, মলে হাঁটছেন কি মল থেকে বেরোচ্ছেন, সবাই লাইনে হাঁটছে এবং পাবলিক প্লেসে কেউ কথা বলছে না, কারণ কেউ জোরে কথা বললে অন্যের প্রাইভেসিতে হ্যাম্পার হবে। এই ব্যাপারটা কিন্তু খুবই আশ্চর্য। প্রথমে যখন আপনি জাপান যাবেন মানে এত কোয়াইট কেন, এত মানুষ আশেপাশে, এত কোয়াইট কেন? সো সেদিন আর পলিউশন নেই, কোনো লিটারিং নেই, কেউ কোথাও কিচ্ছু ফেলছে না। এবং অন্যান্য দেশে আমি দেখেছি যে ডাস্টবিন থাকে, তাও লিটারিং হয়। আর জাপানে ডাস্টবিনের সংখ্যা তেমন নেই, রাস্তাঘাটে কিন্তু লিটারিং নেই, রাস্তাঘাটে কোথাও কিছু পড়ে থাকতে দেখবেন না। ওই যে কথা, আমার আগের কথার সূত্র ধরে, ওরা আশেপাশের সবকিছুকে শ্রদ্ধা করে, প্রকৃতিকে শ্রদ্ধা করে। ওরা যখন কিছু ফেলবে সেটা কখনো ফেলবে না, কারণ এটা তো তাদেরই একটা শ্রদ্ধার জায়গা। সো কিয়োটো ওয়াজ অ্যামেজিং, খুবই সুন্দর। টোকিও তো হাই রাইজ বিল্ডিংস, কসমোপলিটন সিটি, আর কিয়োটো হচ্ছে গিয়ে একটু ঐতিহ্যবাহী। কিয়োটোতে সবচেয়ে বেশি ভালো লেগেছে একটা তাইকো ড্রামিং সেশনে গিয়েছিলাম। খুবই নাম করা একটা টাইকো ড্রামিং স্কুল আছে, সো তাদের কাছ থেকে টাইকো ড্রামিং একটু ছোট্ট 10 মিনিট লেসন নিয়েছিলাম। সো ওইটা ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সো কিয়োটো ভালো লেগেছে, ইয়োকোহামাও অসম্ভব সুন্দর, আর টোকিও তো ইজ লাইক আনলাইক এনি আদার সিটি। দ্য এনার্জি অদ্ভুত, স্বপ্নের মতো। এক্স্যাক্টলি, পৃথিবীর অন্য কোথাও এই ফিল পাবেন না। আমি অনেক দেশে গিয়েছি, জাপান ইজ a separate world altogether.
আচ্ছা, যদি এই ডকুমেন্টারি থেকে যদি আমরা বাংলাদেশের মানুষ হয়ে যদি কোনো কিছু শেখার থাকে বা আচ্ছা। এই জিনিসটা কি হতে পারে? সো বাংলাদেশে কিন্তু খুব বেশি ডকুমেন্টারি তৈরি হয় না। আমাদের দেশে কিন্তু এখনো আমরা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে অনেক পিছিয়ে আছি। আমরা এখনো সীমাবদ্ধ। আমাদের বাজেট কনস্ট্রেইন থাকে, আমাদের ট্যালেন্টের কিছু ব্যাপার আছে, ট্যালেন্টেড মানুষ এই ফিল্ডে কম আসেন। সব মিলিয়ে হয় কি অডিও ভিজুয়াল প্ল্যাটফর্মে আমরা ফিল্ম বলেন, টেলিভিশন বলেন, আমরা কিন্তু খুব বেশি very happy that this was done by an amazing world-class team. And the content that we are coming up with, 22 তারিখে দেখতে পারবেন, I'm sure people are going to love it. কিন্তু entertainment value ছাড়াও খায়, কিন্তু সুশিটা ওরা স্পেশাল অকেশনে খায়। যদিও ওভার দ্য কাউন্টার সুপারস্টোর সুশি পাওয়া যায়, কিন্তু ওইগুলোতে ওরা মানে সুশি ধরে না। ওরা সুশি বলতে প্রপার সুশি বা সুশি শেফ ভাবে। সো শেখার ব্যাপারটা এইটাই যে আমরা আমাদের দেশের মানুষকে বেস্ট খাবারটা দিব, বেস্ট প্রোডাক্টটা দিব, কোয়ালিটিটা হতে হবে একদম বেস্ট। কারণ আমার দেশের মানুষ আমারই ফ্যামিলি, আমার নিজের মানুষ। সো আমি অনেক কিছু শিখেছি জাপানের এটা তো আমার দ্বিতীয়বারের যাত্রা ছিল, অনেকদিন ছিলাম। প্রথমবার গিয়েছিলাম একটা ফটোশুটের জন্য। এবার এত কিছু শিখেছি, তার মধ্যে এইটা ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা বাংলাদেশিদের আসলে শিখতে হবে। কোয়ালিটিটা যে কেন আমরা ভালো রাখবো, কোয়ালিটি ভালো রাখবো কারণ যেই মুহূর্তে মেড ইন বাংলাদেশ কথাটা আসবে, মানুষ যেন মনে না করে এটার কোয়ালিটি ভালো না। অনেক দেশ আছে কিন্তু আমরা কিন্তু যখন প্রোডাক্টগুলো কিনি, কিন্তু আমরা বুঝেই কিনি যে এটা বেশি দিন চলবে না। আমি দেশের নাম বলবো না, আবার দেশগুলো অনেক গ্রোয়িং দেশ। কিন্তু জাপান যদি শব্দটা আসে, মেড ইন জাপান, আপনি কিন্তু কখনোই সেটা ভাবেন না। আপনি জাপান থেকে যখন একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, আপনি সেটা প্রাইসও দেখবেন না কম বেশি কোন জিনিসটা, জাস্ট বিকজ দে হ্যাভ এনশোর্ড দ্য জাপানিজ কোয়ালিটি ইজ ইন এ ডিফারেন্ট লিগ অফ ইটস ওন। অনেক কিছু মানে কোয়ালিটির ব্যাপারটা যে এত ইম্পর্টেন্ট, মানে খুব ক্ষুদ্র মনে হলেও জিনিসটার সাথে কিন্তু পুরো ব্যাপারটাই জড়িত। এক্স্যাক্টলি। আর আমাদের হয় কি, আমরা যারা এন্টারটেইনমেন্ট পার্সোনালিটি, আমাদের তো অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতে হয়। সো ওয়েন ব্র্যান্ডস হায়ার আস, আমরা কি করি, ব্র্যান্ডকে নিয়ে ভালো কথা বলি, এটা কিন্তু স্বভাবত। কিন্তু আমার কথা শুনে কি মনে হচ্ছে যে আমাকে আসলে এই কথাগুলো বলতে পে করা হয়েছে, যে আমি যেন এত বেশি বেশি বলি। আসলে আই ফিল ইট। মানে আমি যা দেখেছি, একটা পাইলট ফ্যাক্টরিতে গিয়েছিলাম, পাইলট ফ্যাক্টরি যারা কাজ করছে তাদের সাথে যখন কথা বলেছি, the kind of love they have for the product and what they're doing, মানে আপনি ফিল করবেন তারা যে একটা কলম বানাচ্ছি, আমি পাইলট কলম বানাচ্ছি, আমি পৃথিবীর বেস্ট কলমটাই বানাচ্ছি। হয়তো একটা বল পয়েন্ট পেন, আমরা হয়তো ভাববো যে একটা বল পয়েন্ট পেন নিয়ে এত কথা বলার কি আছে, কিন্তু তার সাথে কথা বলে মনে হচ্ছে যে তার জীবনটা সার্থক, কারণ সে জাপানে বসে জাপানের একটা ফ্যাক্টরিতে পাইলট পেন তৈরি করতে পারে। সো ডকুমেন্টারিটা দেখলে বুঝতে পারবেন যে আমার কথাগুলো আসলে কেন এত বেশি আমি ইমোশনালি বলছি একটা দেশের সম্পর্কে। কারণ যখন একটা দেশের মানুষ সবাই সবকিছুকে এত শ্রদ্ধা করে, এত বিনয়ী হয়, নম্র হয়, তখন আসলে মনে হয় যে এই দেশ থেকে অনেক কিছু শেখার আছে। অবশ্যই। তাহলে এই যে পুরো জার্নিটা, এখান থেকে আপনার লাইফে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে মনে করছেন? মানে যদি কোনো একটা এক্সপেরিয়েন্স থাকে বা সময় এবং প্রকৃতির সাথে একাত্মতা বোধ। আমরা যে কত ক্ষুদ্র, এই ব্যাপারটা আমরা বুঝতে পারি না। ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস উই আর ভেরি লিটল। এটা আমাদের বুঝতে হবে। আমি বনসাই মাস্টার কোবায়াশি সেন্সির সাথে যখন সময় কাটিয়েছি, উনি কিন্তু এই ব্যাপারটা বুঝিয়েছেন। যখন একটা বনসাইয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকবেন, আপনি ফিল করতে পারবেন আপনি কত ছোট। আপনি ছোট আপনার এক্সিস্টেন্সের দিক থেকে, কিন্তু আপনার কাজটা মোটেও ছোট না। এই কথাটা কিন্তু কয়েকবার শুনতে হবে বোঝার জন্য। কখনো নিজেকে ভাবতে হবে না আমি খুব বিশাল কিছু হয়ে গেছি। আমি সবার মতোই, আমিও খুবই ক্ষুদ্র, কিন্তু আমার কাজটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার কাজটা অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে, অথবা অল্প মানুষের কাছেই পৌঁছাচ্ছে, কিন্তু এমন মানুষের কাছে পৌঁছাচ্ছে যে আমার কাজটাকে শ্রদ্ধা করে এবং অনেক এক্সপেকটেশনস নিয়ে আমার কাছে আসছে। সেটা হতে পারে যে আমার কলমটা কিনছে, যে আমার ঘড়িটা কিনছে, যে আমার সুশিটা খেতে এসছে। সো এই যে ফিলিংটা, যে আমরা সবাই ভাবি যে আমাদের র্যাট রেসে আমাদেরকে আরো
সাকসেসফুল হতে হবে, আরো অর্থবিত্তের অধিকারী হতে হবে, আরো বেশি বেশি মানুষকে বোঝাতে হবে আমি খুব একটা বড় হয়ে গেছি। মানে এই যে আত্মকেন্দ্রিকতা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমাকে ভাবতে হবে আমি ক্ষুদ্র, কিন্তু আমার কাজটা খুব ইম্পর্টেন্ট। জিনিসটা অনেক ভারী। সো আমি খুব ক্ষুদ্র হতে পারি, আমি বেস্ট কাজটা দিয়ে আসলে বেঁচে থাকবো। সেটা হতে পারে আমার কাতানা, সেটা হতে পারে আমার বনসাই, সেটা হতে পারে আমার সিটিজেন ওয়াচ, সেটা হতে পারে আমার পাইলট কলম। চমৎকার। অলরাইট, অনেক কিছু জানলাম না, অনেক কিছুই জানলাম। না, আমার এখন মনে হচ্ছে আসলে যে আমার জাপানে যে একটা মানে আমি বললাম তো আমি কথা বলতে শেষ করতে পারবো না। আমি টয়োটার একটা ওদের একটা ফিউচারিস্টিক এস্টাবলিশমেন্টে গিয়েছিলাম, ওদের একটা কনসেপ্ট কারে বসেছিলাম। ওখানে আমাকে দেখিয়েছিল যে টয়োটা কি এনভিশন করে, যে ফিউচারটা কেমন হবে। তো তখনই আমার মনে হয়েছিল যে মানে মানুষের চিন্তা যে কতটা প্রখর হতে পারে, এটা আসলে মানে জাপানে না থাকলে বোঝা যায় না। আমার মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে টাইম ট্রাভেল করে এসেছি। আমি বেশ কিছু জায়গায় বেশ কিছু কাজ করার সময় মনে হচ্ছে আমি আসলে ফিউচারেই বসে আছি। না, আমি পুরো 1 ঘন্টা বোধহয় জাপানেই ছিলাম। মানে আমি পুরো আমার ভাইয়ের সেটাই কাছে মনে গল্প হচ্ছে। শুনতে শুনতে জাপানে পুরো 1 ঘন্টা আমার ট্রাভেল হয়ে গেছে। সো 22 তারিখে শোটা অন এয়ার হচ্ছে, 8টা চ্যানেলে একসাথে দেখাবে। চ্যানেল আই, এনটিভি, জিটিভি, এটিএন বাংলা, মাছরাঙা, দেশ টিভি, চ্যানেল 24 এবং বৈশাখী টিভিতে দেখাবে। এবার 22 তারিখে দেখানোর পর 23 থেকে 25 রিপিট টেলিকাস্ট, আর সেকেন্ড পর্বটা দেখানো হবে 26শে মে একই চ্যানেলে। অবশ্যই লিসনাররাও ফুলি দেখবে এবং আমাদেরকেও জানাবে অবশ্যই কেমন লাগলো ডকুমেন্টারিটা। অলরাইট, সো সময়টা যেহেতু বলছে 10:49, আমরা একদমই শেষ সময় চলে এসেছি। সো যদিও বা আমার মানে শেষ করতে ইচ্ছে আমার হচ্ছিল আরো না, আরো আরো শুনতে ইচ্ছে হ্যাঁ। করছে। সো আপাতত আজকে শেষ করতে হবে। ওকে, অ্যান্ড শেষ তো করবো, বিদায় তো অবশ্যই নিব। তার আগে আমরা আচ্ছা, সামিক ভাইকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি যে ভাইয়ের কণ্ঠে যদি রবীন্দ্রনাথের যে কোনো আপনার পছন্দের গানের 2টো লাইন হলো আমাদের listener-দের ইন্টারভিউ এর কথাগুলো বলতাম, অনেকদিন ইন্টারভিউ খুব একটা দেওয়া হয় না। চায়নাটা গান শিখছিলাম, 3rd ইয়ারে আমার অ্যাজমা হয়, ঠিক মতো গাইতে পারতাম না, কারণ দমটা রাখতে পারতাম না। তখনই তো গান নিজে লেখা শুরু করি, কিন্তু আমার সবসময় মাথার পেছনে ছিল যে একটা সময় আবার গাওয়া শুরু করব। সো এই জার্নিটার পর মনে হয়েছে যে এটা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে, আবার করতে হবে। সো যেটা করতে হবে এখন আবার চর্চাটা বাড়াতে হবে, কারণ নিজের গান গাওয়ার সময় যেটা হয় কি, আমি বানিয়েছি, আমি যেরকম ইচ্ছা করে সুর দিলাম, এটার ভুল ঠিক নেই। কিন্তু রবীন্দ্রসঙ্গীত যখন আমি গাইতে চাইবো তখন আমার আবার স্বরলিপিগুলো দেখে ঝালাই করে ঠিক মতো চর্চা করে আবার কিন্তু করতে হবে, অনেক এফর্ট দিতে হবে। আমার মনে হয় যে এখন সেই সময়টা এসছে, এই পুরো জার্নিটার সময় এসছে। এখন আর না গাই, কিন্তু সামনে 2টো লাইন, হ্যাঁ, জাস্ট 2টো লাইন। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। থ্যাংক ইউ সো মাচ, অসম্ভব সুন্দর ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। রেডি আমাকে ধন্যবাদ, আর যারা শুনলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ডকুমেন্টারিটা দেখবেন, আর আই এম শিওর ইউ আর গোনা বি এন্টারটেইনড। যাদের ডকুমেন্টারি ভালো লাগে তাদের ভালো লাগবে। পৃথিবীর খুবই ট্যালেন্টেড কিছু মানুষ এই প্রজেক্টে একসাথে হয়েছিল, যারা পর্দার পেছনে কাজ করেছেন, খুবই ট্যালেন্টেড মানুষজন, আর শেখার অনেক কিছু আছে। আমরা আসলে এন্টারটেইনমেন্টের শক্তি কিন্তু অনেক, সবচেয়ে বড় শক্তি হচ্ছে ডকুমেন্টারি এন্টারটেইনমেন্ট দিয়ে আমরা মানুষকে শেখাতে পারি, মানুষকে বদলাতে পারি, ভালোর দিকে নিতে পারি। কেউ যদি বাংলাদেশের এই শোটা দেখে মনে করে যে জাপান যদি মেড ইন জাপান শব্দটাকে এই জায়গায় নিয়ে যেতে পারে কোয়ালিটির শিখরে, মেড ইন জাপান বললে মানুষ কখনো ভাববে না যেটা পচা প্রোডাক্ট, রাইট? সো সেও যদি চিন্তা করে মেড ইন বাংলাদেশ এরকম হবে, সেই অনুপ্রেরণাটাই তো হয়তো
এই প্রজেক্টে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। Alright, অনেক 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 শুভকামনা রইল হাসান ভাইয়ার জন্য এবং সময়টা যেহেতু বলছে 10টা বেজে 52 মিনিট, চলো আমরা বিদায় নিই আজকে এখানেই। ইনশাআল্লাহ ফিরে আসবো আগামীকাল সেম টাইম, অবশ্যই সেম টাইম। শুনতে থাকুন সব সময় রেডিও আমার 88.4 FM।